মূলত শেষ করে দিব হচ্ছে তোমাদের এই জীবী বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য, গঠন দিলাম। এরপরে তোমাদের কয়েকটা ট্রিক আছে আসলে, বুঝছো, যে ট্রিক গুলো আর কি লাগবে। ভাইরাস গঠিত রোগ কোনগুলো, এটা পরীক্ষা আসে, তো এই ট্রিকটা দিয়ে দেব। আর ছক পড়াইছি, ডেঙ্গু পড়াইছি, হেপাটাইটিস পড়াইছি। মোটামুটি আমাদের পড়া প্রায় শেষের দিকে। আরেকটা ক্লাস হলে ভাইরাসের পর শেষ। ভাইরাসের 3টা ক্লাস, ব্যাকটেরিয়া 3টা ক্লাস, মোট 6টা ক্লাস হলেই শেষ শেষ হয়ে যাবে। বড় চ্যাপ্টার কিন্তু কিন্তু আমরা কিন্তু সহজে শেষ করে দিচ্ছি, কারণ ক্লাস বড় বড়, বুঝছো, ক্লাস 1.5 ঘন্টা যে, এই জন্য আর কি। আচ্ছা, তো দেখো আমরা আগাই আস্তে আস্তে। তো বলছিলাম জড় আর জীব বৈশিষ্ট্যের কথা। বইটার মধ্যে একটু নিয়ে যাই, তোমার একটু বইয়ে নিয়ে যাই কি কি পড়ছি আমরা, আর সামনে কি কি পড়বো। এই যে এগুলা ট্রিক মূলত লাগবে না, এগুলা কোচিং এর ট্রিক, তো এগুলো এখন না, এগুলো অ্যাডমিশন টাইমে লাগবে। আপাতত আমি তোমাদের দেখাই, বইয়ে নিয়ে দেখাই। দেখো একটা জিনিস, ভাইরাসের জড় বৈশিষ্ট্য একটা কথা লেখা আছে যে না বোধক শব্দ। আশা করি খেয়াল করছো। ভাইরাসের জড় বৈশিষ্ট্য বেশিরভাগই কি না বৈশিষ্ট্য। যেমন অকোষীয় মানে কোষ নাই, অতি আণুবীক্ষণিক নেগেটিভ সেন্স, অতি আণুবীক্ষণিক খুবই ছোট, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া কিছু নাই, বিপাকীয় এনজাইম নাই, পুষ্টিক্রিয়া নাই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম না। নর্মাল বিষয়, ভাইরাস জীবের দেহেই বংশ বিস্তার করতে পারে। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। ক্লাসের শুরুতেই পড়াইছি, ওই যে আইভেনোভস্কি ব্যাকটেরিয়া ফিল্টারে তামাক পাতা জুস করছিল, কিন্তু এখানে কি ভাইরাস আটকায় নাই, ঠিক? তাহলে কি ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় আর সক্রিয় দুটার মধ্যে না বোধক কোনটা? নিষ্ক্রিয়। তারপর দেখো, পরিবেশের কোনো উদ্দীপনায় সাড়া দেয় না, না। এরপর হচ্ছে ভাইরাস, ভাইরাসের দেহে অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেন না। সব না না, খেয়াল করছো, বেশিরভাগই যে না। কিন্তু কিছু জিনিস আছে যেটা কি হ্যাঁ, একটা জিনিস আছে হ্যাঁ, এইটা আমাদের ফোকাস করার বিষয়। কোনটা হ্যাঁ? ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, ত্বরণীকরণ করা যায়। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে পড়বো। খেয়াল করো, ধরো তোমার কাছে একটা ময়লার বালতি আছে, বা একটা বালতি আছে যেখানে কি জীবাণু আছে পানির মধ্যে। একটা বালতি, যে বালতির মধ্যে যে পানিগুলো আছে, এই পানি হচ্ছে দূষিত। তাহলে পানিতে আমি যদি ফিটকিরি মিশিয়ে দিই, তাহলে কি এই ময়লাগুলা নিচে তলানি পড়বে না? পড়বে কিনা, হ্যাঁ বা না? জানাও তো, এই বিষয়টা বুঝো, যে যদি আমি একটা ময়লা পানির মধ্যে ফিটকিরি দিই, তাহলে ময়লাগুলো নিচে তলানি পড়বে। আচ্ছা, ময়লাগুলো কি জড় নাকি জীব? অবশ্যই জড়, তার কোনো জীবন নাই। তাহলে ভাইরাসকে যদি এমন ভাবে আমি তলানি করি, কি করি, ভাইরাসকে যদি আমি এমন ভাবে তলানি করি, তার মানে ভাইরাস তো জীব না, ভাইরাস তো জড়। কথা বুঝতে পারছো? তাহলে এখন একটা ট্রিক পড়বো আমরা, ট্রিক পড়বো যে ভাইরাসকে কি কি করা যায়, এটা পড়বো। পড়বা হচ্ছে ভাইরাসকে কত সব করা যায়, ভাইরাসকে কত সব করা যায়। এই যে কত, কি বললাম, কত, কতে হচ্ছে কেলাসিত করা যায়। এই যে ক, আচ্ছা, কতে কেলাসিত করা যায়। তারপরে ততে হচ্ছে তলানীকরণ করা যায়, ততে হচ্ছে তলানীকরণ করা যায়। এই যে স, সতে হচ্ছে সাসপেনশন করা যায়, সাসপেনশন। এই সতে হচ্ছে সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। আর বতে হচ্ছে ব্যাপন করা যায়। কথা বুঝতে পারছো? বাকি সব না, খালি এটাই কি হ্যাঁ, ভাইরাসকে কত সব করা যায়। ক্যালাসিত করা যায়, ত্বরানীকরণ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়,
ব্যাপন করা যায়। ক্লিয়ার? কি বললাম? ওকে, একটা ইম্পর্টেন্ট লাইন দেখাই, হ্যাঁ, একটা মজার লাইন দেখাই। আচ্ছা, এখানে যা যা পড়াইলাম এগুলো কি জড় বৈশিষ্ট্য না ভাইরাসের? মানে ভাইরাস যে জীব না তার প্রমাণ, ঠিক? মানে ভাইরাস যে জীব না তার প্রমাণ। তো দেখো আমি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নিয়ে যাই তোমাদের। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, আরে কই জীবীয় বৈশিষ্ট্য কই? আচ্ছা দাঁড়াও, জীবীয় বৈশিষ্ট্য মনে এখানে নেই, বইয়ে আছে, এখানে মনে দেয়নি। আচ্ছা আমি বইয়ে নিয়ে যাই, দাঁড়াও, বইয়ে নিয়ে গেলে হবে। ডিসকার্ড করে দেই। আচ্ছা এখানে মাইক্রো অর্গানিজম, অণুজীব। আচ্ছা খেয়াল করে আমি তোমাদের বই থেকে দেখাই দিই। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে কি লেখা দেখো। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। লাইনটা পড়ছো সবাই? ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এটা হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। কেমনে বুঝলাম? আমরা যারা জীব, আমাদের ডিএনএ আরএনএ আছে না নাই? আছে। আমাদের দেহে প্রোটিন আছে কি নাই? আছে। তাহলে প্রোটিন, ডিএনএ, আরএনএ এরা কাদের বৈশিষ্ট্য? জীবের বৈশিষ্ট্য। একটু খেয়াল করো তো, দেখো জড় বৈশিষ্ট্যের 8 নাম্বার পয়েন্টটা দেখো। ভাইরাসের রাসায়নিকভাবে প্রোটিন ও অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। সেম কথা না? একটু আগে দেখলাম জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে লেখা ভাইরাস, জীবীয় বৈশিষ্ট্য কি লেখা? ভাইরাস ডিএনএ আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। আবার জড় বৈশিষ্ট্যের মধ্যে কি লেখা? ভাইরাস প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। পরীক্ষায় কনফিউশন হওয়ার সুযোগ আছে কি নাই বলো? পেস্ট লাগার সমান আছে কি নাই? নিচের কোনটি জড় বৈশিষ্ট্য, নিচের কোনটি জীব বৈশিষ্ট্য, এরকম এরকম এমসিকিউ পেস্ট লাগতে পারে? জানাও তো একটু। কথা বুঝতে পারছো কোন জায়গায় ফোকাস করলাম? একটু দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা, মানে ফোকাস করলাম কোন জায়গায়, জায়গায় প্যাচ লাগতে পারে কিনা, হ্যাঁ বা না জানো? তাইলে এই প্যাচটা ভাঙার জন্য আমি তোমাদের একটা কথা বলি। আমি যখন ভাইরাসের চিত্রটা দিছিলাম বলছিলাম চারপাশে কোষ প্রাচীর নাই। চারপাশে কি নাই? কোষ প্রাচীর নাই, তার মানে সে উদ্ভিদ না। কোষ ঝিল্লি নাই, তার মানে সে প্রাণী না। ভিতরে সাইটোপ্লাজম নাই, তার মানে সে কোষই না। তার মধ্যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আছে। তাহলে দেখো তো আমি তাহলে নেগলেক্ট করে কথা বললাম না? ধরো তোমার কাছে দুইটা বাড়ি দুইটা গাড়ি আছে। কি আছে তোমার কাছে? দুইটা বাড়ি দুইটা গাড়ি। এখন তুমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন বড়লোক মানুষ, কিন্তু একজন আমেরিকান যার কিনা 1 বিলিয়ন মার্কিন ডলার, 1 বিলিয়ন US ডলার, সে তোমার কি বলবে? তোমার কাছে মাত্র দুইটা বাড়ি দুইটা গাড়ি, ঠিক কিনা? কথা কি বুঝতে পারছো? যার কাছে 1 বিলিয়ন US ডলার আছে, যে বিলিয়নার, সে কি বলবে? মাত্র দুইটা গাড়ি দুইটা বাড়ি। তাহলে বিষয়টা বুঝতে পারছো? জিনিস কিন্তু আসলে দুইটা বাড়ি দুইটা গাড়ি অনেক জিনিস, কিন্তু কথাটা যখন মাত্র দিয়ে প্রকাশ করলাম কেমনটা তুচ্ছ ভাব এসে পড়ছে না? দেখো তো বুঝলা কিনা জিনিসটা? এই পর্যন্ত বুঝছো যা বললাম? মাত্র কথা যে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে ইউজ করা হয়। তাহলে দেখো তো আমরা দেখি যে ওইখানে কি লেখা ছিল। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। এই যে পাইছি আমাদের মাত্র। তাহলে আসলে এখানে কি বোঝাচ্ছে? মাত্র এই জিনিসটা, আর তেমন কিছু নাই। তাহলে কি এটা তার জড় বৈশিষ্ট্য মাত্র? আর কিছু তো নাই। মাইটোকন্ড্রিয়া নাই, ক্লোরোপ্লাস্ট নাই, কোষ প্রাচীর নাই, কোষ ঝিল্লি নাই, মাত্র এই দুইটা জিনিস আছে। তার মানে এটা তার কি বৈশিষ্ট্য? জড় বৈশিষ্ট্য। কিন্তু অপর পাশে কি বলছে? অপর পাশে বলছে হচ্ছে ভাইরাসের দেহ ডিএনএ আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তার মানে সে কি অনেক কিছু নিয়েই গঠিত, জীবের মতো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন এই যে ভাইরাস, ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। কেন? এটা আমরা একটু দেখি। তোমরা কি করবা? এমসিকিউ এর জন্য
শুধুমাত্র জড় বৈশিষ্ট্যটা পড়বা। তাহলে জড় বৈশিষ্ট্যের বাইরে যা কিছু আছে সব কি জীবীয় বৈশিষ্ট্য। কথা ক্লিয়ার? এমসিকিউ এর জন্য শুধুমাত্র জড় বৈশিষ্ট্যটা পড়বা। তাহলে এর বাদে যা কিছু আছে সব কি জীব বৈশিষ্ট্য। একটা পড়বা আর একটা পড়তে হবে না। আশা করি বুঝছো কি বললাম। আর জড় বৈশিষ্ট্য কিভাবে পড়বা? সব না, সব না, শুধু একটাই কি হ্যাঁ। কোনটা হ্যাঁ? কত সব করা যায়, এখান থেকে হচ্ছে হ্যাঁ, বাকি সব কি না। আচ্ছা, তো ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, পরজীবী মানে কি? পরের উপর জীবন ধারণ করে যে। তার মানে কি এমন যে পরের কাছ থেকে খাবে যাবে শুধু? বিষয়টা কিন্তু এমন না। পরজীবী মানে কিন্তু এমন না যে শুধুমাত্র পরের থেকে খাবে। বিষয়টা হচ্ছে সে তার জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে অপর কারো উপর নির্ভর করে, হোক খাবারের জন্য, হোক জননের জন্য, হোক যে কোনো কিছুর জন্য। যেমন কৃমি, তার জনন মানুষের শরীর ছাড়া হবে না, এজন্য সে মানুষের শরীরে প্রবেশ করে, তার জনন করে, সংখ্যা বৃদ্ধি করে। ম্যালেরিয়া বা মশা কি? মশা কেন কামড়ায়? রক্ত খাওয়ার জন্য না, মশার ডিম, মশার ডিম বা লার্ভা, এর জন্য গরম রক্ত দরকার। আমরা তো জানি মশা তো গরম রক্ত না, ঠান্ডা রক্ত। মানুষের রক্ত কি গরম, এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক পড়াইছিলাম। তো মানুষের রক্ত যেহেতু গরম, এই জন্য সে মানুষকে কামড়ায়, গরম রক্ত দরকার। তার মানে মশা হচ্ছে পরজীবী বলতে পারি আমরা। কেন? সে পরের উপর জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে ডিপেন্ড করতেছে, হোক খাওয়ার জন্য, হোক সেই আর জন্য কি বলে জীবন ধারণের জন্য, হোক জননের জন্য, যে কোনো কিছু। কথা বুঝতে পারছো? পরজীবী মিনিংটা বুঝতে পারছো? বাধ্যতামূলক মানে কি? বেঁচে থাকার জন্য অপরের উপর নির্ভর করা, তার জন্য বাধ্যতামূলক। কথা বুঝতে পারছো? ভাইরাস যদি বেঁচে থাকতে চায়, যদি তার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে চায়, পরজীবী হওয়া তার জন্য বাধ্যতামূলক, অব্লিগেটরি। ইংলিশ হচ্ছে অব্লিগেটরি। আমরা আগে অ্যাপ্লিকেশন লিখতাম, রাইট? অব্লিগেটরি, ইউর অব্লিগেটর লিখতাম। আচ্ছা, তো দেখো, বাধ্যতামূলক পরজীবী মানে কি? অপরের উপর জীবন ধারণ করতে, মানে সে বাঁচতে হলে অপরের উপর নির্ভর করা তার জন্য বাধ্যতামূলক। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? জানো তো বুঝতে পারলা কিনা? তো দেখো, ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো, যেমন সে পরজীবী, আরেকজনের উপর নির্ভর করতেছে, তার মানে সে জীবের মতো। জীবী মানে কি? আরেকজনের উপর জীবন ধারণ করতেছে, তাহলে এটা তার জীবীয় বৈশিষ্ট্য। আবার কিছু আছে তার কি জড় বৈশিষ্ট্য। এই জন্য ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়। ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়। এটাই সিকিউ আসে, এটা সিকিউতে দেয় যে ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয় কেন। তখন তুমি জীবীয় বৈশিষ্ট্যগুলো দিবা আর জড় বৈশিষ্ট্যগুলো দিবা। জড় বৈশিষ্ট্য সব না, আর জীব বৈশিষ্ট্য বাকিগুলা দিয়া বলবা যে ভাইরাস যেহেতু জীব না জড় না, দুইটার বৈশিষ্ট্য ধারণ করে, তাই কি বলা হয় জীব ও জড়ের সেতু বন্ধন। শেষ। আশা করি বুঝছো, সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমি তোমাদের কয়েকটা উদাহরণ পড়তে চাই। বই থেকে দেখা দিব যে আসলে ডিএনএ ভাইরাস দ্বারা কিছু রোগ হয়, আবার আরএনএ ভাইরাস দ্বারা কিছু রোগ হয়। আবার কিছু ভাইরাস আছে ডিএনএ ভাইরাস, কিছু ভাইরাস কি আছে আরএনএ ভাইরাস। তো কথা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস। কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, তার নাম হচ্ছে ডিএনএ ভাইরাস। যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আরএনএ, তার নাম কি আরএনএ ভাইরাস। এইভাবে। ওকে, তো কিছু আছে কি ডিএনএ ভাইরাস, আবার কিছু আছে কি আরএনএ ভাইরাস। তো এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস। তো এই জন্য আমরা একটা ট্রিক করব। ওকে, আরএনএ ভাইরাসটা পড়বো, বাকি সবকিছু কি ডিএনএ ভাইরাস। ট্রিকটা কি? আরএনএ ভাইরাস পড়বো, বাকি সবকিছু কি ডিএনএ ভাইরাস। তাহলে আমরা পড়তেছি আরএনএ ভাইরাসের উদাহরণ। কি পড়তেছি বুঝতে পারছো? যে যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে আরএনএ থাকে, ওই ভাইরাসটা আমরা পড়তেছি। তাহলে বাকি সব কি ডিএনএ। ওকে, তাহলে ট্রিক হচ্ছে, ধরো তোমার বাসায় মেহমান আসছে, কিন্তু তোমার আম্মু বলতেছে
যে তুমি দিনের বেলায় পোলাও মাংস রান্না করো তোমার বলছে তুমি দিনের বেলায় পোলাও মাংস রান্না করো। আরএনএ ভাইরাস উদাহরণ। তুমি দিনের বেলায় পোলাও মাংস রান্না করো। তুমি দেয়া হচ্ছে টিএমভি। তুমি দিয়া কি টিএমভি। আচ্ছা, এই যে দিনের দিয়া হচ্ছে ডেঙ্গু। দিনের দিয়া কি ডেঙ্গু। আচ্ছা, এরপরে হচ্ছে পোলাও দিয়া হচ্ছে পোলিও। মাংস দিয়া হচ্ছে মোজাইক। যত মোজাইক আছে, টার্নিপ মোজাইক, সুগার ক্যান মোজাইক, আলফা মোজাইক, যত মোজাইক, ওকে, সব মোজাইক কি আরেনা ভাইরাস। মাংস দিয়ে হচ্ছে মোজাইক, আর মাংস দিয়ে হচ্ছে মাম্পস, আবার মাংস দিয়ে হচ্ছে মিজলস। তাহলে মাম্পস, মিজলস, মোজাইক। এই যে রান্নার রতে হচ্ছে র্যাবিস। আর এই যে রান্না, আচ্ছা, এই বিতে আছে, বেলায় বিতে আছে, বিতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি। বেলায় বিতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি। ওকে, বেলায় বিতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি। আচ্ছা, রান্নাতে হচ্ছে র্যাবিস। আর করো দিয়ে হচ্ছে করোনা। করো দিয়ে কি করোনা বা কোভিড-19, যেটা। কথা বুঝতে পারছো? তুমি দিনের বেলায় পোলাও মাংস রান্না করো। এইগুলো দিয়ে মোটামুটি বেশিরভাগ কভার হয়ে গেছে। জাস্ট দুইটা একটু বাকি, এটা হচ্ছে পিতজ্বর আর হচ্ছে এনসেফালাইটিস। কথা বুঝতে পারছো? এই দুটো এক্সট্রা করে মনে রাখতে হবে, পিতজ্বর আর এনসেফালাইটিস। কোথা থেকে পড়াইলাম একটু দেখাই দিই। একটা ছক আছে আমাদের বইয়ে, খেয়াল করে দেখতে পাবা। আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্যের ছক দেওয়া আছে। আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস। এর মধ্যে খেয়াল করো, আরএনএ ভাইরাসের উদাহরণ দেওয়া টিএমভি। তুমি দিয়া টিএমভি। দিনের বেলায় দিনে দিয়া হচ্ছে ডেঙ্গু, বেলায় বি দিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি। পোলাও দিয়া হচ্ছে পোলিও। আচ্ছা, পোলাও দিয়া তুমি পিতজ্বর মনে রাখো। হ্যাঁ, পোলাও দিয়া পিতজ্বর মনে রাখো। পোলিও পিতজ্বর দুইটাই। পোলাও দিয়া পোলিও পিতজ্বর দুইটা মনে রাখতে পারবা, একটা দিয়ে দুইটা হয়ে গেল। ওকে, আচ্ছা, তো পোলাও দিয়া হচ্ছে পোলিও পিতজ্বর। তারপরে দিনের বেলায় পোলাও মাংস দিয়ে হচ্ছে যত মোজাইক, খেয়াল করো, সুগার কেন মোজাইক, টার্নিপ মোজাইক, আলফা মোজাইক। পোলাও মাংস রান্না র্যাবিস। তারপর হচ্ছে মাংস দিয়ে হচ্ছে মামস, মিজলস, আর করো দিয়ে হচ্ছে করোনা। শুধু একটা বাদ পড়ে, এনসেফালাইটিস। এটা কষ্ট করে নিও। এইটা বাদে যত যা আছে সব কি ডিএনএ ভাইরাস। কথা বুঝতে পারছো? তাহলে তুমি এগুলো পড়বা, বাকিগুলো পড়বা না। বাকিগুলো ডিএনএ ভাইরাস। এখানে দেখো ডিএনএ ভাইরাস উদাহরণ আছে, টি2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, কত কিছু আছে। আমরা এগুলো পড়বো না, আমরা আরএনএ গুলো পড়বো। আরএনএ গুলো বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরিচিত। আমরা টিএমবি, টোবাকো, মোজাইক ভাইরাসের নাম শুনছি প্রথম পৃষ্ঠাতেই, পোলিও নাম শুনছি, করোনা নাম শুনছি, ইনফ্লুয়েঞ্জা নাম শুনছি, ডেঙ্গু নাম শুনছি। তো যেগুলো আমাদের পরিচিত আমরা ওইগুলোই পড়বো। আমরা টি2 ভাইরাস জীবনও দেখি নাই আশেপাশে, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, অ্যাডিনো হারপিস জীবনও শুনি নাই। শুনছি যেগুলো ওইগুলো পড়বো। ডেঙ্গু শুনছি, মোজাইক শুনছি, ইনফ্লুয়েঞ্জা শুনছি, কোভিড-19 শুনছি। ওকে, যেগুলো শুনছি এগুলো পড়বো। কথা ক্লিয়ার? এখন যা বললাম। ওকে, তাহলে এখান থেকে আরো কিছু পড়া আছে। এই যে দেখো, আমি যেগুলো পড়াইলাম, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এখানে দেখো আরএনএ ভাইরাসের মধ্যে দেওয়া আছে কি টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, রেবিস, নভেল করোনা সব পড়াই দিচ্ছে। ওকে, এখন বলো তো আরএনএ কয় সূত্রক? এক সূত্রক নাকি দ্বিসূত্রক? আর ডিএনএ কয় সূত্রক? মানে ডিএনএ সূত্র কয়টা, প্যাচ কয়টা? একটা না দুইটা? ডিএনএ এর প্যাচ দুইটা, আরএনএ এর প্যাচ কয়টা? একটা। এখন
যদি এমন কোনো ডিএনএ ভাইরাস থাকে যার মাঝে ডিএনএ এক সূত্রক, ওইটা পড়া ইম্পর্টেন্ট না? এই দেখো ডিএনএ এক সূত্রক, এমন কোনো ভাইরাস থাকে যার মাঝে ডিএনএ এক সূত্রক, ওটা পড়া ইম্পর্টেন্ট। আবার যদি এমন কোনো আরএনএ থাকে যার আরএনএ দ্বিসূত্রক, ওইটা পড়া ইম্পর্টেন্ট, কারণ এগুলো ভিন্ন, ব্যতিক্রম, ব্যতিক্রম গুলাই পরীক্ষায় আসে। তো খেয়াল করো এখানে দুইটা নাম আছে, ফাই এক্স 174 আর M13 কোলিফাস। কি বললাম? ফাই এক্স 174 আর M13 কোলিফাস। এই ভাইরাসের ডিএনএ গুলো কেমন? এক সূত্রক। আর রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এরা হচ্ছে আরএনএ দ্বিসূত্রক। এগুলো আসলে ট্রিক নাই, তোমার কষ্ট করে একটু পড়তে হবে, বারবার বলছিলাম বারবার পড়তে হবে। কথা ক্লিয়ার? ফাই এক্স 174 আর M13 কোলিফাস, এই দুইটার ডিএনএ এক সূত্রক। আর রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এর আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। একটু পড়ে নেবে কষ্ট করে। আচ্ছা, এরপরে আমি বলছিলাম কিছু আছে লিপো ভাইরাস, পড়াইছিলাম না লিপো ভাইরাস একটু আগে, HIV দিয়া লিপো ভাইরাস পড়ে এলাম, যার বাইরে লিপিডের আবরণ থাকে। পড়াইছি কিনা? হ্যাঁ বা না, মনে আছে? তাহলে দেখো 3 নাম্বার প্রকারটা, বনহিস্থ আবরণ অনুযায়ী, বনহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস দুই প্রকার। বনহিস্থ আবরণ কোনটা? ওই যে লিপিডের আবরণ, যেটা লিপিডের আবরণ। একটা হচ্ছে বনহিস্থ আবরণহীন ভাইরাস, আরটা হচ্ছে বনহিস্থ আবরণী ভাইরাস, মানে যার বাইরে আবরণ আছে। আমরা দেখছি HIV দিয়ে পড়ছিলাম, এইচতে হচ্ছে হারপিস, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর পুরোটা হচ্ছে HIV প্লাস একটা পড়ছিলাম কিন্তু কি, করোনা। আমরা কিন্তু সাথে কি করোনাটাও পড়ছিলাম। তাহলে সুন্দর করে বইয়ে এখানে কি করবা, করোনা লিখে রাখবা, বইয়ে এখানে প্লাস দিয়া করোনা লিখে রাখবা। ক্লিয়ার? আর বাকিগুলো পড়ার দরকার নেই, একটা পড়বা আরেকটা পড়বা না। বনিষ্ঠ আবরণী ভাইরাস পড়ছো, তাহলে আবরণহীন ভাইরাস পড়ার দরকার নেই, এগুলা বাদে এগুলো হেঁটেই। আরএনএ ভাইরাস পড়ছো, ডিএনএ ভাইরাস পড়ার দরকার নেই, বাকিগুলা ডিএনএ মধ্যে। কথা বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, তো এখানে আরো কিছু প্রকারভেদ আছে আকৃতি অনুযায়ী, আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ, এটা পরে শেষ করে দিয়েছে। আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ মানে বিভিন্ন আকৃতি ভাইরাস পাওয়া যায়, দণ্ডাকার, তারপর হচ্ছে তোমার গোলাকার, তারপর হচ্ছে তোমার ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, তারপর হচ্ছে ব্যাঙাচি আকার, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, এরপর হচ্ছে ডিম্বাকার। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমরা এখানে একটা নতুন পেজ ওপেন করি। হ্যাঁ, নতুন পেজ ওপেন করি, এটা দিয়ে আমরা পড়া শুরু করবো। এটা কই নতুন পেজ করতে জানি আনে। আচ্ছা, নতুন পেজ তো এখানে আনার অপশন আছে, দাঁড়াও আগে ক্লাস তো করাইছি, কেন যেন আনলাম ভুলে গেছি। এটা এখানে চাপ দিলে হ্যাঁ এই যে আসছে। আচ্ছা দেখো নতুন একটা পেজ আনছি, এখানে এখন লিখে লিখে দেখাবো। কি বললাম? ব্যাঙাচি আকার। নতুন পেজটা আসছে, দেখা তো স্ক্রিনের উপরে আসার কথা, আসছে নতুন পেজটা। আচ্ছা, তাহলে বিভিন্ন আকৃতির কি পড়াচ্ছি? ভাইরাস পড়াচ্ছি। বিভিন্ন আকৃতির ভাইরাস। আমরা শুরু করব এখান থেকে সহজগুলা। ব্যাঙাচি আকার। কি আকার? ব্যাঙাচি আকার। আচ্ছা, ব্যাঙাচি আকার যত আছে সব হচ্ছে টি, জোড়াটি। কি মনে রাখবা? জোড়াটি। জোড়াটি বলতে কি? T2, T4, T6, কিন্তু T1, T3, T5 এগুলো কিন্তু নাই। ওকে, তাহলে ব্যাঙাচি আকৃতির সব কি জোড়াটি, এভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে 2 নাম্বার, এখানে আমাদের ট্রিক আছে। 2 নাম্বারের মধ্যে ট্রিক আছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। সিলিন্ড্রিক্যাল, এটা মনে রাখবা হচ্ছে ইবলিশ দিয়া। ইবলিশ শয়তান আছে না, ইবলিশ দিয়ে মনে রাখবা। তাহলে এই যে ই দিয়া হচ্ছে ইবোলা, ইব দিয়া হচ্ছে ইবোলা। তারপরে যে লাস্টে কি স, স দিয়া মনে রাখবো হচ্ছে স্ট্রিক।
স্ট্রিক ভাইরাস, আর এই স দিয়ে হচ্ছে সিলিন্ড্রিক্যাল। মানে এই ট্রিকটা কার সিলিন্ড্রিক্যাল ভাইরাসের, এর জন্য হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাক হচ্ছে স দিয়া। কথা বুঝতে পারছো? পরীক্ষা হলে যাতে না ভুলে যাও যে কার ট্রিক পড়তেছো। অনেকে ভুলা যায় যে পড়ছিলাম তো ভালো কথা, কিন্তু কার ট্রিক পড়ছি, ইবলিশ কার ট্রিক। ইবলিশ আসলে সূত্রাকার বা সিলিন্ড্রাকারের ট্রিক। কেন বুঝলাম? লাস্টে স আছে। গেল 3 নাম্বার। 3 নাম্বার আমরা দেখবো হচ্ছে ডিম্বাকার। ডিম্বাকার ভাইরাসের উদাহরণ, এটা পড়বো ইন্ডিয়া দিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইন্ডিয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আর ডি দিয়া হচ্ছে ডিম্বাকার। কথা ক্লিয়ার? ট্রিকগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমি আগের পৃষ্ঠায় যাই। এখানে এরপর হচ্ছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। আচ্ছা, ঘনক্ষেত্র ইংলিশ তো কিউব, তোমরা জানো। ঘনক্ষেত্রাকার মানে হচ্ছে কিউব আকার। কিউব মানে তো ঘনক্ষেত্র, তোমরা জানো। তাহলে মনে রাখবা হাবার কিউব। হাবার কিউব। হাবা মানে কি? বোকা। হাবার কিউব। তাহলে এই যে হা দিয়া হচ্ছে হারপিস, ভ দিয়া হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া, আর কিউব দিয়া হচ্ছে কিউব আকার বা ঘন আকৃতির। ট্রিকটা যাতে না ভুলো। ওকে, গোলাকার। এরপর হচ্ছে আমাদের গোলাকার। তো গোলাকারের মধ্যে কি কি আছে আমাদের? পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। কথা হচ্ছে তুমি চাইলে এটা সরাসরি মনে রাখতে পারো। মানে পোলিও আসলে দেখতে গোলাকার, এইচআইভি কিন্তু আসলে দেখতে গোলাকার, বইয়ের মধ্যে চিত্র আছে। আবার চাইলে তুমি ট্রিকও ইউজ করতে পারো। এখন ট্রিক ইউজ করলে এখানে তোমার মানে বিষয়টা হচ্ছে মনে থাকবে কিনা এটা আমি একদম মানে ইয়া দিতে পারি না, শিট দিতে পারি না, তবে আমি ট্রিক দিতে পারি। গোলাকারের জন্য ট্রিক হচ্ছে টি ফিল ডক্টর। তোমাদের তো অনেকে ডাক্তার হওয়ার ইচ্ছা, রাইট? তো ডক্টরদের কিন্তু এই এমফিল নামে ডিগ্রি আছে। এমফিল নামে কি আছে? ডিগ্রি আছে। তো এখন মনে রাখবা একটা ডিগ্রি নাম হচ্ছে টি ফিল। ডাক্তারদের এমফিল করতে হয়, তারপর হচ্ছে তোমার পিএইচডি নাকি কত কিছু আছে, এগুলো করতে হয়। তো মনে রাখবা এমফিল ডক্টরের জায়গায় এখন কি টি ফিল ডক্টর। টি ফিল ডক্টর। টিতে হচ্ছে টিআইভি, ফিল পিতে হচ্ছে পোলিও, পোলিও। এরপর হচ্ছে এইচতে হচ্ছে এইচআইভি, আর ডক্টরতে হচ্ছে ডেঙ্গু। ওকে, আচ্ছা। এখন এগুলা বাদে যা কিছু সব কি দণ্ডাকার। কথা বুঝছো? কথা বুঝতে পারছো? এগুলা বাদে যা কিছু সব কি দণ্ডাকার। তাও তুমি চাইলে মনে রাখতে পারো যে এই যত ম আছে, যেমন মোজাইক, মোজাইক মাম্পস, মোজাইক, মোজাইক মাম্পস, মানে টিএমভি আর আলফা আলফা মোজাইক আর মাম্পস, এটা হচ্ছে দণ্ডাকার। ওকে, অথবা এমনিও পড়তে পারো যে এখন পর্যন্ত যে 5টা পড়লাম, 5টা বাদে বাকি সব কি দণ্ডাকার। বাকি সব হচ্ছে দণ্ডাকার। কথা বুঝতে পারছো? জানো তো? তাহলে আজকে পড়া কি? এই পড়াটা একটু সামারি করে দিই। এটা ছোট করি, দাঁড়াও। ছোট হয় নাকি? আচ্ছা, আজকে পড়া হচ্ছে তোমার ভাইরাসের আবিষ্কারক যেগুলা বললাম, সবগুলো আবিষ্কারক আমি যেগুলো পড়াইছি এগুলো পড়বা এই পৃষ্ঠা। এরপরে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের গঠন, আকৃতির অনুযায়ী প্রকারভেদ, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ, বনিস্থ আবরণ অনুযায়ী প্রকারভেদ, এগুলোই, আর কিছু না। ওকে, এগুলো পড়া দিয়েছি আজকে। সামনে দিন ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো চ্যাপ্টার, মানে ভাইরাসের চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, তো আসি আজকে। হ্যাঁ বলো। হ্যাঁ দিয়ে দিত, যেটা শেষ হচ্ছে পেজ দিয়ে দিতে, তো গ্রুপ চেক করলে পেয়ে যাবা। দেই নেই? আচ্ছা, তাহলে এখন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম।